আজ আমরা ডিসকাস করব আর কে রাজপুতের কোশ্চেন নাম্বার 27 থেকে 1 থেকে 26 পর্যন্ত কোশ্চেন হয়ে গেছিল, আর 27 থেকে ডিসকাস করব। 27 কোশ্চেনে কি বলা রয়েছে? ইন এ সার্কিট a 33 ohm resistance carries a current of 2 ampere. The voltage across the resistor is, বলছে যে একটা সার্কিট যার রেজিস্ট্যান্স আছে 33 ওহম, সেটা কারেন্ট ক্যারি করছে কত? কারেন্ট ক্যারি করছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই যদি একটা সার্কিট হয়, এই সার্কিটটা ভোল্টেজ সোর্স, কারেন্ট ক্যারি করছে 2 অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্স আছে 33 ওহম, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? তাহলে রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ কীভাবে বের করবো আমরা? ভি ইকুয়ালস টু আই আর, ভি আই কত? 2 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স কত? 33 ওহম, মানে 66 ভোল্ট। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 28 কি বলছে? এ লাইট বাল্ব ড্র 300 milliampere when the voltage across it is 240 volt, the resistance of the light bulb is, বলছে একটা লাইট বাল্ব আছে, আমি যদি একটা লাইট বাল্ব ধরি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 300 milliampere, আর এর অ্যাক্রসে ভোল্টেজ দিয়েছি আমরা 240 ভোল্ট। তাহলে রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব, তাহলে বাল্বের রেজিস্ট্যান্স কত? আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, আর ইকুয়ালস টু ভি বাই আই। ভোল্টেজ কত? 240 ভোল্ট, আর কারেন্ট কত? 300 মিলি অ্যাম্পিয়ার। তাহলে মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করতে গেলে 10⁻³ দিয়ে গুণ, কত হবে? 240 ইন্টু 1000/300। ক্যালকুলেশন করলে 3 × 24, 80, 800 ওহম। নেক্সট কোশ্চেন 29 কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী রয়েছে? দ্য রেজিস্ট্যান্স অফ এ প্যারালাল সার্কিট কনজিস্টিং অফ 2 ব্রাঞ্চ is 12 ohm. If the resistance of the one branch is 18 ohm, what is the resistance of the other? বলছে একটা প্যারালাল সার্কিট রয়েছে, প্যারালাল সার্কিটটা আগে এঁকে নিই। একটা প্যারালাল সার্কিট, এই প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে আমার 12 ওহম। আর এই দুটো প্যারালাল সার্কিটের যে কোনো একটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স যদি 18 ওহম হয়, তাহলে অন্য ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত? তাহলে আমরা ধরে নিই যে এইটার রেজিস্ট্যান্স R1, এইটা R2, আর এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট। তাহলে দুটো প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স যখন আমরা বের করবো, তখন কী করি? আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। আর ইকুইভ্যালেন্ট কত দেওয়া আছে? আর ইকুইভ্যালেন্ট দেওয়া আছে 12 ওহম। আমি ধরে নিচ্ছি R1 18 ওহম আছে, R2 জানি না, R2 বের করব। 18 প্লাস R2, ক্যালকুলেশন করি। 12 ইন্টু 18 প্লাস R2 তো 18 ইন্টু R2, 12 ইন্টু 18 প্লাস 12 R2 ইকুয়ালস টু 18 R2। যেটা আমি ট্রান্সফার করি, 18 R2 মাইনাস 12 R2 টু 12 ইন্টু 18, কত আসবে? 6 R2 ইকুয়ালস টু 12 ইন্টু 18,
R2 ইকুয়ালস টু 12 ইন্টু 18/6, 6 দুগুণে 12, 18 দুগুণে 36, 36 ওহম। তাহলে আমার R2 ভ্যালু কত বেরোলো? R2 ভ্যালু বেরোলো 36 ওহম। তাহলে আমরা একবার চেক করে নিতে পারি যে আমার অ্যান্সারটা ঠিক আসছে কিনা। তাহলে বলে দিয়েছিল যে একটা রেজিস্ট্যান্স 18 ওহম, আর একটা রেজিস্ট্যান্স জানি না, আর এই দুটোর ইকুইভ্যালেন্ট করলে আসবে 12 ওহম। একটা 18 ওহম, তাহলে আরেকটা আমার কত পেয়েছি 36 ওহম। তাহলে 18 একে 18, 18 দুগুণে 36, তাহলে যে বড় 36/2 + 1 3 করলে আসবে 12। তার মানে এই কোশ্চেন অ্যান্সার আমার ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসি 30 কোশ্চেন। বলছে 4 ওয়্যার অফ সেম মেটেরিয়াল, সেম ক্রস সেকশন এরিয়া অ্যান্ড সেম লেন্থ when connected in parallel give a resistance 0.25 ohm. If the same 4 wire connected in series, the effective resistance will be. 30 কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। বলছে চারটে রেজিস্ট্যান্স আছে যার লেন্থ সেম, ক্রস সেকশন এরিয়া সেম, আর সেম মেটেরিয়াল। সেম মেটেরিয়াল মানে তার রেজিস্টিভিটিও সেম হবে। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স সেম হবে। তাহলে এইটা যদি আর হয়, এটাও আর, এটাও আর, আর এটাও আর, তাহলে চারটে রেজিস্ট্যান্স যখন প্যারালালে থাকবে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? R/4। তাহলে R/4 বলে দেওয়া আছে, R/4 বলে দেওয়া আছে আমার কত 0.25 ওহম। তাহলে আর কত হবে 4 ইন্টু 0.25 মানে 1 ওহম। এবার কি বলেছে? এবার বলেছে যে সেম মেটেরিয়াল চারটে রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে লাগাবো। তাহলে এটাও 1 ওহম, এটাও 1 ওহম, এটাও 1 ওহম, এটাও 1 ওহম। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে 4 ওহম। তাহলে এই কোশ্চেন অ্যান্সার হবে 4 ওহম, মানে অপশান ডি এর অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন আসি 31 কি বলেছে? এ কারেন্ট অফ 16 অ্যাম্পিয়ার্স divides between two branches in parallel of resistance 8 ohm and 12 ohms respectively. The current in each branches, মানে আমার এখানে তাহলে কারেন্ট ডিভিশন রুলটা আগে জানতে হবে। কারেন্ট ডিভিশন রুল কিছু না, কোশ্চেন করতে করতে আমরা কারেন্ট ডিভিশন রুলটা জেনে নেব। 16 অ্যাম্পিয়ার, টোটাল কারেন্ট যাচ্ছে আমার 16 অ্যাম্পিয়ার, এএমপি। দুটো প্যারালাল রেজিস্ট্যান্স আছে, একটা রয়েছে রেজিস্ট্যান্সের ভ্যালু 8 ওহম, আরেকটা আছে 12 ওহম। তাহলে এর মধ্যে কত কারেন্ট যাবে? এর মধ্যে কত কারেন্ট ধরে নিলাম এটা আই, এখান দিয়ে যাবে I1, এখান দিয়ে যাবে I2। তাহলে যখন আমি I1 এর ভ্যালু বের করব, I1 ইকুয়ালস টু হয়, আর এটা যদি R1 ধরে নিই আর এটা যদি R2 ধরে নিই, হবে I1 ইকুয়ালস টু I ইন্টু মানে টোটাল কারেন্ট ইন্টু যার মধ্য দিয়ে কারেন্ট যাবে তার অপোজিটে যে রেজিস্ট্যান্স আছে প্যারালাল ব্রাঞ্চ, অন্য প্যারালালে যে রেজিস্ট্যান্স আছে তার ভ্যালু 12 বাই মানে R2 বাই টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস R2। এইটা হচ্ছে নিয়ম। তাহলে I1 এর ভ্যালু কত আসবে? I1 ইকুয়ালস টু 16 ইন্টু 12 বাই 12 প্লাস 8 মানে 16 ইন্টু 12 বাই 20, 4 5 20, 4 4 16, মানে আসছে 12 4 48 বাই
5 5 9 45 5 6 30 9.6 ওহম, মানে 8 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 9.6 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। টোটাল কারেন্ট কত আছে আমার? টোটাল কারেন্ট আছে আমার 16 অ্যাম্পিয়ার। তাহলে বাকি কারেন্ট R2 দিয়ে যাবে, মানে 12 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে। তাহলে I2 ইকুয়ালস টু হবে 16 মাইনাস 9.6, 16 মাইনাস 9.6 করলে আসবে 6.4 অ্যাম্পিয়ার। আমরা একইভাবে I2 এর ভ্যালু বের করতে পারি, সেটা দেখিয়ে দিচ্ছি। এটা এরকমভাবে না করে I2 ভ্যালু আমরা এইরকমভাবে বের করবো, আগেরভাবে যে বের করেছিলাম। তাহলে I2 ইকুয়ালস টু টোটাল কারেন্ট I ইন্টু R1 বাই R1 প্লাস R2। আগেরবারে কী করেছিলাম? R2 বাই R1 প্লাস R2, R1 বাই R1 প্লাস R2 হবে। তাহলে টোটাল কারেন্ট কত? 16, R1 কত? 8, 12 প্লাস 8, 16 ইন্টু 8 বাই 20, এটা ক্যালকুলেশন করলে আসবে 6.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32 কী বলছে? কারেন্ট ভেলোসিটি থ্রু এ কপার কন্ডাক্টর। কোনো কপার কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্টের ভেলোসিটি কত হবে? কারেন্টের ভেলোসিটি। তাহলে কারেন্ট ভেলোসিটি মানে কি? কারেন্ট ভেলোসিটি মানে হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি। ইলেকট্রন কিভাবে মুভ করছে? আমরা জানি ইলেকট্রন কীভাবে মুভ করে। ইলেকট্রনের মধ্যে নিজেদের মধ্যে ধাক্কা খেতে খেতে যায়, নিজের সঙ্গে ধাক্কা খায় প্লাস অ্যাটমের সঙ্গে ধাক্কা খায়। মানে ইলেকট্রনকে আঘাত করে প্লাস ইলেকট্রন অ্যাটমকে আঘাত করে। এইভাবে ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন মুভ করে। হ্যাঁ, তার মানে এইভাবে যদি ধাক্কা খেতে খেতে কোনো ইলেকট্রন মুভ করে, তার ভেলোসিটি অনেক কম হবে। তার জন্য ইলেকট্রনের ভেলোসিটি খুবই কম হয়। ইলেকট্রনের ভেলোসিটি হয় মাইক্রোমিটার পার সেকেন্ড। খুবই কম। তাহলে এখানে 32-র অ্যান্সার হবে ফিউ মাইক্রোমিটার পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 33 বলছে হুইচ অফ দ্য ফলোইং মেটেরিয়াল হ্যাজ নিয়ারলি জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। আগে জানতে হবে জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে কি? জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে কোনো মেটেরিয়ালে যদি আমরা টেম্পারেচারকে ইনক্রিজ করি, কোনো মেটেরিয়াল তার টেম্পারেচার যদি ইনক্রিজ করি আমরা, তাহলে তার রেজিস্ট্যান্সের কোনো রকম কোনো পরিবর্তন হবে না। কোন মেটেরিয়ালের টেম্পারেচার বাড়াই বা কমাই, তার রেজিস্ট্যান্সের কোনো রকম কোনো পরিবর্তন হবে না। একে বলে জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আর কি আছে? আর আছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টের ক্ষেত্রে কি হয়? যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার বাড়াই, তাহলে তার রেজিস্ট্যান্সও বাড়বে। আর নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি হয়? কোনো মেটেরিয়ালে যদি আমরা টেম্পারেচার বাড়াই, তাহলে তার রেজিস্ট্যান্সের ভ্যালু কমবে। যেমন কার্বন, হ্যাঁ, যে কোনো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই কেসটা হয়, সেমিকন্ডাক্টর। আর পজিটিভ ক্ষেত্রে কি হয়? যে কোনো মেটাল, হ্যাঁ। আর জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট কার হয়? জিরো টেম্পারেচার হয় ম্যাঙ্গানিন, আর একটা হয় ইউরেকা। তাহলে ইউরেকা আর ম্যাঙ্গানিনের ক্ষেত্রে জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে যার টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না। যত মেটাল আছে, সিলভার, অ্যালুমিনিয়াম, কপার, এগুলোর ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার বাড়াই, রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়বে। আর কার্বন বা সিলিকন, এগুলোকে সেমিকন্ডাক্টর, এগুলোর যদি আমরা টেম্পারেচার বাড়াই, তাহলে এর রেজিস্ট্যান্স কমে যাবে।
এটা বলে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। তাহলে এই কোশ্চেনে পজিটিভ টেম্পারেচার, জিরো টেম্পারেচার কোফিসিয়েন্ট জানতে চেয়েছে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান নাম্বার এ, ম্যাঙ্গানিন। এবার আসবো আমরা কোশ্চেন নাম্বার 34-এ। কোশ্চেন নাম্বার 34, তাহলে 34 কি বলছে, ইউ হ্যাভ টু রিপ্লেস 1500 ohm resistance in radio. You have no 1500 resistance, but you have several 1000 ohm ones which you would connect it. মানে বলতে চাইছে যে একটা রেডিওতে আমরা 1500 একটা রেজিস্ট্যান্সকে আমরা রিপ্লেস করব, খারাপ হয়ে গেছে ধরে নিলাম, তাহলে রিপ্লেস করব, কিন্তু আমার কাছে 500 ওহমের কোনো রেজিস্ট্যান্স নেই। আছে কি আছে, আমার কাছে 1000 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে আমি কিভাবে কানেক্ট করব, মানে কিভাবে কানেক্ট করলে 2 বা 3টে 1000 ওহমের রেজিস্ট্যান্স কিভাবে কানেক্ট করলে আমি 1500 ওহমের রেজিস্ট্যান্স পাবো। কিছুই না, সিরিজে আমরা কি করব, একটা 1000 ওহমের রেজিস্ট্যান্স লাগাবো, তার সঙ্গে প্যারালালে দুটো 1000 ওহমের রেজিস্ট্যান্স লাগবে। তাহলে এখানে 1000 ওহম আর এখানে 1000 ওহম, তাহলে কী হবে 1000 ওহম, তাহলে 1000 ওহম আর 1000 ওহম প্যারালালে থাকলে কত হয়, 1000/2, 500 ওহম, মানে 500 ওহম। এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে 1500 ওহম। তাহলে কি করতে হবে, দুটো প্যারালালে 1000 ওহম রেজিস্ট্যান্স লাগাতে হবে, তার সঙ্গে সিরিজে একটা 1000 ওহমের রেজিস্ট্যান্স লাগাতে হবে। তাহলে এর অপশানে অ্যান্সার হবে 2 in parallel and 1 in series, অপশান নাম্বার বি। এবার 35-এর কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 35 বলছে টু রেজিস্ট্যান্স আর সেড টু বি কানেক্টেড ইন সিরিজ হোয়েন, অপশান নিতে বলছে সেম কারেন্ট পাসেস ইন টার্নস থ্রু both carry same value of current, সি বলছে টোটাল কারেন্ট ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ব্রাঞ্চ কারেন্ট, অপশান ডিতে বলছে সাম অফ আইআর ড্রপস ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ইএমএফ। মানে বলতে চাইছে কোশ্চেনে দুটো রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেটা কীরকম হবে, এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে তার ভ্যালু সিরিজ থাকে, মানে এখানেও যা হবে আর এখানেও তাই হবে, ঠিক আছে। এটা আমার অপশান দেওয়া আছে, অপশান এতে বলা আছে সেম কারেন্ট পাসেস ইন টার্মস অফ বোথ থ্রু, মানে সেম কারেন্ট, এটা যদি আই কারেন্ট হয় আর যদি বোঝার সূত্রে যদি কালার ব্লু হয়, BLUE, তা ব্লু হয়, তাহলে এখানেও সেম কারেন্ট ফ্লো করবে ব্লু কালারের কারেন্ট, এখানেও সেম কারেন্ট ফ্লো করবে ব্লু কালারের কারেন্টে। অপশান বিতে বলছে বোথ ক্যারি সেম ভ্যালু অফ কারেন্ট, বলছে এতে যে কারেন্টটা ফ্লো করবে সেটার ভ্যালু সেম, এখানে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, টোটাল কারেন্ট আমার কত, এখানে 5 অ্যাম্পিয়ার যদি আসে, তাহলে এখানেও 5 অ্যাম্পিয়ার, এখানেও 5 অ্যাম্পিয়ার, আর দুটোরই কালার ব্লু। কিন্তু এখানে বলছে যে অপশান বিতে এখানেও 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, এখানেও 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, কিন্তু এর কালার যদি ব্লু হয় এটা রেডও হতে পারে, কিন্তু ভ্যালু সেম হবে। তাহলে এই অপশান বি এর অপশানটা আমার ভুল আছে, আর অন্য দুটো অপশান তো একেবারেই ভুল। তাহলে অপশান এর অ্যান্সারটা ঠিক হবে, কি হবে, সেম কারেন্ট পাসেস ইন টার্নস থ্রু বোথ। এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 36-এ কী আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু বোথ ফর সিরিজ অ্যান্ড প্যারালাল ডিসি সার্কিট। বলছে এখানের মধ্যে নিচের অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক, যার ক্ষেত্রে সিরিজ আর প্যারালাল ডিসি সার্কিটের ক্ষেত্রে ট্রু হবে। অপশান এতে বলছে এলিমেন্টস হ্যাভ ইন্ডিভিজুয়াল কারেন্ট। তাহলে আমরা একটা সার্কিট আঁকি, একটা সিরিজ সার্কিট, আর একটা প্যারালাল সার্কিট।
প্রথম কোশ্চেন অপশন বলেছে এলিমেন্ট হ্যাভ ইন্ডিভিজুয়াল কারেন্ট। তাহলে যদি সিরিজ সার্কিট হয় তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে সেম কারেন্ট ফ্লো করবে। আই অ্যাম্পিয়ার যদি কারেন্ট আসে এখানে, তাহলে রেজিস্ট্যান্স R1 আর R2 দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে, কোনো ইন্ডিভিজুয়াল কারেন্ট থাকবে না এখানে। তাহলে অপশান এটা ভুল। অপশান বিতে বলছে কারেন্টস আর অ্যাডিটিভ। কারেন্ট কখনো সিরিজের ক্ষেত্রে কারেন্ট সেম হয়, আর প্যারালালের ক্ষেত্রে কারেন্ট ডিভাইডেড হয়ে যায়। এখানে I1 কারেন্ট হয়ে যায়, এখানে I2 কারেন্ট হয়ে যায়। তাহলে এটা অপশান বি তো কখনোই হতে পারে না, কারেন্ট অ্যাডিটিভ হয় না। অপশান সিতে বলছে ভোল্টেজ আর অ্যাডিটিভ। হ্যাঁ, সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ অ্যাডিটিভ হয়। যদি এখানে I1 কারেন্ট ফ্লো করে, তাহলে এখানে I1 R1 এর অ্যাক্রসে ভোল্টেজ কত, I ইন্টু R1, আর এর অ্যাক্রসে ভোল্টেজ কত, I ইন্টু R2, মানে টোটাল ভোল্টেজ হবে IR1 প্লাস IR2। সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ অ্যাড হয়, কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমার প্যারালালে কি ভোল্টেজ সবসময় সেম থাকে। তাহলে এই সি এর অপশানটাও হচ্ছে না। অপশান ডিতে বলেছে যে পাওয়ার অ্যাডিটিভ। দেখি পাওয়ার অ্যাডিটিভ হয় কি না। তাহলে এটা আমার সিরিজ সার্কিট, ডিসি বলেছে, আমি তাহলে ডিসি সাপ্লাই দেবো। এখানে ধরে নিচ্ছি এখানে ভোল্টেজ আছে আমার 12 ভোল্ট, আর এখানে 6 ওহম রেজিস্ট্যান্স, এটা 6 ওহমের রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে কারেন্ট কত ফ্লো করবে। তাহলে কারেন্ট ফ্লো করার জন্য আমাকে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, 12 ওহম আর 12 ভোল্ট। তাহলে কারেন্ট কত ফ্লো করবে, I ইকুয়ালস টু ভি বাই আর। ভি কত 12, আর রেজিস্ট্যান্স 12 মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটের মধ্যে কত কারেন্ট ফ্লো করছে, 1 অ্যাম্পিয়ার। তাহলে এখান দিয়ে কত ফ্লো করবে, 1 অ্যাম্পিয়ার। তাহলে সেম কারেন্ট এই 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে, এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, V1। তাহলে V1 ইকুয়ালস টু কত হবে, 1 ইন্টু 6 মানে 6 ভোল্ট। আর এখানে কত হবে, V2 ইকুয়ালস টু 1 ইন্টু 6 মানে 6 ভোল্ট। ঠিক আছে, এখানে পাওয়ার জানতে চেয়েছে। তাহলে পাওয়ার ইকুয়ালস টু কী হয়, পাওয়ার ইকুয়ালস টু হয় তাহলে ভি স্কোয়ার বাই আর। তাহলে P1 যদি আমরা বের করি, তাহলে ভি স্কোয়ার মানে 6 ইন্টু 6 বাই 6 মানে কত, 6 ওয়াট। আর R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রস যদি বের করি আমরা, তাহলে P2 কী হবে, এটাও হবে ভি স্কোয়ার বাই আর, 6 ইন্টু 6 বাই 6 মানে 6 ওয়াট। তাহলে টোটাল পাওয়ার কত হচ্ছে আমার, P ইকুয়ালস টু P1 প্লাস P2, 6 প্লাস 6 12 ওয়াট। আর আমার সাপ্লাই কত ভোল্টেজ ছিল, 12 ভোল্ট, আর সাপ্লাই থেকে কারেন্ট কত যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার। তাহলে পাওয়ার ইকুয়ালস টু I স্কোয়ার ভি স্কোয়ার বাই আর যদি করি, তাহলে পাওয়ার এখানে কী আছে, পাওয়ার ভোল্টেজ, পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট কত দেবো, তাহলে ভোল্টেজ কত 12 আর কারেন্ট কত 1 মানে 12 ওয়াট। তাহলে এখানে পাওয়ার, এটা সাপ্লাই পাওয়ার কত আছে 12 ওয়াট, আর এখানেও 6 ওয়াট 6 অ্যাড করে হচ্ছে, তার মানে পাওয়ার এখানে অ্যাড হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার অ্যাড হচ্ছে। এবার প্যারালাল সার্কিটের ক্ষেত্রে পাওয়ার অ্যাড হয় কিনা আমরা দেখব। তাহলে এখানেও আমি সেম ভোল্টেজ দেবো 12 ভোল্ট, এখানে 6 ওহমের রেজিস্ট্যান্স, এটাও 6 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, প্যারালালে থাকলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 6/2 মানে 3 ওহম, আর সাপ্লাই কত দিচ্ছি আমার 12 ভোল্ট। তাহলে কারেন্ট কত যাবে এখান দিয়ে, কারেন্ট যাবে 12/3 মানে 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার। তাহলে সাপ্লাই থেকে কারেন্ট কত যাচ্ছে, 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার। যেহেতু সেম রেজিস্ট্যান্স আছে, তাহলে কি হবে, 2 অ্যাম্পিয়ার এখানে যাবে আর 2 অ্যাম্পিয়ার এখানে যাবে। আমরা কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে এইখানে পাওয়ার বের করে নেবো। এই সার্কিটে কত পাওয়ার হচ্ছে, P ইকুয়ালস টু I স্কোয়ার আর মানে 2 স্কোয়ার ইন্টু 6 মানে 24 ওয়াট। এখানে কত হবে সেম, এখানেও 24 ওয়াট।
আই স্কোয়ার আর সেম কারেন্ট সেম রেজিস্ট্যান্স। আর এখানে কত তাহলে পাওয়ার হবে, এখানে আছে পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট VI। তাহলে ভোল্টেজ কত 12, কারেন্ট 4, 48 ওয়াট। তাহলে এখানে টোটাল পাওয়ার হচ্ছে 48 ওয়াট। আমরা ফার্স্ট প্যারালাল ব্রাঞ্চে 24 ওয়াট, এখানে পাচ্ছি 24 ওয়াট। তার মানে কি হচ্ছে, প্যারালাল সার্কিটের ক্ষেত্রেও পাওয়ার আমার অ্যাড হচ্ছে, আর সিরিজ সার্কিটের ক্ষেত্রেও পাওয়ার কি হচ্ছিল, সিরিজ সার্কিটের ক্ষেত্রেও আমার পাওয়ার অ্যাড হচ্ছিল। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে পাওয়ার আর অ্যাডিটিভ। ঠিক আছে, এবার আসি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে 37 কোশ্চেন বলেছে, একটা সার্কিট আছে, একটা রেজিস্ট্যান্স আছে 150 ওহম, 50 ওহম, 100 ওহম, 250 ওহম। তাহলে বলেছে যে এই সার্কিটে বলছে কোন রেজিস্ট্যান্সের মধ্যে সব থেকে স্মলেস্ট কারেন্ট ফ্লো করবে। তাহলে এই তিনটে যে রেজিস্ট্যান্স আছে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করে নিই, যে টোটাল কারেন্ট বের করে নেব ফার্স্টে এই সার্কিটের মধ্যে তো কত কারেন্ট। তাহলে আমি ধরে নিচ্ছি যে এখানে আমার এখানে আমার 100 ভোল্ট দেওয়া আছে অঙ্ক করার সুবিধার্থে। তাহলে মানে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা বের করি তাহলে আসবে 50, 100, তিনটে প্যারালাল আছে, মানে 100 ইন্টু 2, 50 ইন্টু 1, মানে 100/3, এইটা তার সঙ্গে প্যারালালে মানে 150/33.3 প্লাস 150। আমরা এই কোশ্চেনটা একটু আলাদাভাবে বুঝবো, আগের মতো বুঝলে কোশ্চেন অ্যান্সারটা একটু কঠিন হয়ে যাবে আর বুঝতে অসুবিধা হতে পারে। আমার এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে আর এখানে তিনটে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে প্যারালাল আছে, তাহলে এর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোবে। যদি করি আমরা তাহলে এই তিনটে রেজিস্ট্যান্সের একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোবে, যার ভ্যালু ধরে নিলাম R2 আর এর ভ্যালু R1। এটা সাপ্লাই কানেক্ট করা আছে। তাহলে আমার এই সার্কিটের মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, যেটা এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে আর এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও যাবে, যেটার ভ্যালু হচ্ছে সেম, যেহেতু সিরিজে কানেক্ট করা আছে। তাহলে এই যে আই কারেন্ট 250-র মধ্য দিয়ে যাচ্ছে, গিয়ে এখানে ডিভাইডেড হয়ে যাবে, আই ডিভাইড হয়ে যাবে I1, I2 আর I3, তাই না। এবার এই তিনটে প্যারালাল ব্রাঞ্চের মধ্যে যা রেজিস্ট্যান্স বেশি সেখান দিয়ে কম কারেন্ট ফ্লো করবে, তাই না। যা রেজিস্ট্যান্স বেশি হবে সেখান দিয়ে অবভিয়াসলি কম কারেন্ট ফ্লো করবে। তাহলে এখানে 150 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে সেখান দিয়ে সব থেকে কম কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন অ্যান্সার হবে 150। কোশ্চেন নাম্বার 38। নেক্সট কোশ্চেন 39। 39 কোশ্চেন বলেছে ওহমস ল ইজ নট অ্যাপ্লিকেবল। ওহমস ল মানে ভি প্রপোর্শনাল টু আই, মানে ভোল্টেজ যদি বাড়ে তাহলে ওই সার্কিটের ক্ষেত্রে তার কারেন্টের ভ্যালু বাড়বে। আর কনস্ট্যান্ট ফোনের জন্য কি আনি আমরা আর ইন্টু আই। তাহলে ওহমস ল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখি আমরা এখানে অপশান কী আছে, অপশান রয়েছে ভ্যাকিউম টিউব মানে ডায়োড। আচ্ছা, আর ডায়োড আমরা সেমিকন্ডাক্টর দিয়ে বানাই, তাহলে এই অপশানটা আমার হবে না। তাহলে ওহমস ল কোথায় অ্যাপ্লিকেবল নয়, ডায়োড টিউব, ভ্যাকিউম টিউব, ডায়োড, ট্রানজিস্টার এসব জায়গার ক্ষেত্রে আমার ওহমস ল অ্যাপ্লিকেবল নয়। আর বাকি নেক্সট অপশানগুলো হচ্ছে কার্বন রেজিস্ট্যান্স আছে, কোনো অসুবিধা নেই, এক্ষেত্রে ওহমস ল ফলো করবে। হাই ভোল্টেজ সার্কিটের ক্ষেত্রে সেম ব্যাপার ফলো করবে। সার্কিট উইথ লো কারেন্ট ডেন্সিটি এর ক্ষেত্রে ফলো করবে। তাহলে যেখানে সেমিকন্ডাক্টর থাকবে সেই অপশানটা হবে না। ভ্যাকিউম টিউবস এখানে সেমিকন্ডাক্টর, তাহলে এক্ষেত্রে আমার ওহমস ল ফলো করবে না। নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন 40 বলেছে হুইচ ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। বেস্ট কন্ডাক্টর হয়, বেস্ট কন্ডাক্টর এখানে অপশান রয়েছে আয়রন, সিলভার, কপার, কার্বন। তাহলে সিলভার হচ্ছে সবথেকে বেস্ট কন্ডাক্টর অফ দ্য
কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তারপরে হয় কপার, তারপরে হয় অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন বলছে 41 কি বলছে 41, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাম্পিয়ার সেকেন্ড কুড বি দ্য ইউনিট। তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড কার ইউনিট, অ্যাম্পিয়ার সেকেন্ড, তাহলে অ্যাম্পিয়ার মানে কি কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার, আর সেকেন্ড কার ইউনিট টাইমের ইউনিট, তাহলে আইটি। তাহলে আমরা জানি কিউ ইকুয়ালস টু আইটি হয়। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে চার্জ, তাহলে এটা চার্জের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার সেকেন্ড, তাহলে এর অ্যান্সার হবে অ্যাম্পিয়ার সেকেন্ড। আর এখানে অপশান এতে আছে রিল্যাক্টেন্স, তাহলে রিল্যাক্টেন্স আর কিছু না, রিল্যাক্টেন্স যেমন ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কারেন্ট যেতে বাধা দেয় কে, রেজিস্ট্যান্স, তেমনি ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ফ্লাক্স যেতে বাধা দেয় যে, তাকে বলা হয় রিল্যাক্টেন্স। তাহলে রিল্যাক্টেন্স হয় এস, রিল্যাক্টেন্সকে এস দিয়ে আমরা ডিনোট করি, এস ইকুয়ালস টু হয় এল বাই মিউ জিরো মিউ আর ইন্টু এ। এল মানে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, মিউ জিরো আর মিউ আর, মিউ জিরো হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে অ্যাবসোলিউট পারমিয়াবিলিটি, আর এপসিলন মিউ আর হয় রিলেটিভ পারমিয়াবিলিটি। হ্যাঁ, তাহলে এগুলো কনস্ট্যান্ট হয় একটা নির্দিষ্ট মিডিয়ামের ক্ষেত্রে, এগুলো কনস্ট্যান্ট হয়, মিডিয়াম চেঞ্জ করলে মিউ জিরো আর মিউ আরের ভ্যালু চেঞ্জ হয়। হ্যাঁ, যেমন এটা ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ফ্লাক্সের বাধা, আর ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কারেন্টকে বাধা থেকে রেজিস্ট্যান্স কিন্তু কি হয় রো এল বাই এরিয়া। রো মানে কি রেজিস্টিভিটি, আর এল মানে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এ মানে এরিয়া অফ দ্য কন্ডাক্টর, দুটোর মধ্যে সিমিলারিটি আছে। এটা ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে, এটা ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছি আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে 42 বলছে অল অফ দ্য ফলোয়িংস আর ইকুইভ্যালেন্ট টু ওয়াট এক্সেপ্ট, মানে পাওয়ারের ইউনিট কার নয়। তাহলে পাওয়ার পি ইকুয়ালস টু কী হয়, ভোল্টেজ ইন্টু কারেন্ট, আর কি হয় পাওয়ার ইকুয়ালস টু, তাহলে ভি এর জায়গায় যদি আমি আই আর বসাই, তাহলে আই আর ইন্টু আই মানে আই স্কোয়ার আর হয়। আর কি হয় পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আয়ের জায়গায় যদি আমরা বসাই ভি বাই আর, তাহলে কী হবে ভি স্কোয়ার বাই আর। তাহলে পাওয়ার কটা হচ্ছে, পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, পাওয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার আর পাওয়ার ইকুয়ালস টু ভি আই। তাহলে অপশানে অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম আছে, অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম ঠিক আছে, অ্যাম্পিয়ার স্কোয়ার মানে এইটা, আই স্কোয়ার আর মানে কি অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম। আর কি আছে অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট, এটাও ঠিক আছে। তারপরে আছে কি জুল পার সেকেন্ড, হ্যাঁ পাওয়ার ইউনিট জুল পার সেকেন্ড হয় আমরা জানি। আর কি আছে অ্যাম্পিয়ার পার ভোল্ট, এখানে কোথাও অ্যাম্পিয়ার পার ভোল্ট নেই, তাহলে অ্যাম্পিয়ার পার ভোল্ট হচ্ছে ওয়াটের ইউনিট নয়। নেক্সট কোশ্চেন 43 বলছে রেজিস্ট্যান্স হ্যাভিং রেটিং 10 ওহম অ্যান্ড 10 ওয়াট। এটা মনে রাখতে হবে 10 ওহম আর 10 ওয়াট ক্ষেত্রে আমরা কোন রেজিস্ট্যান্স ইউজ করব। অপশন এতে আছে মেটালিক রেজিস্ট্যান্স, অপশন বিতে আছে কার্বন রেজিস্ট্যান্স, অপশন সিতে আছে ওয়্যার উন্ড রেজিস্ট্যান্স, অপশন ডিতে আছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তাহলে এখানে অ্যাকচুয়ালি পাওয়ার রেটিংয়ের ক্ষেত্রে, হাই পাওয়ার রেটিংয়ের ক্ষেত্রে আমরা কি ইউজ করি ওয়্যার উন্ড রেজিস্ট্যান্স। তাহলে ওয়্যার উন্ড রেজিস্ট্যান্স এখানে 10 ওহম 10 ওয়াটের ক্ষেত্রে আমরা হাই পাওয়ার রেটিংয়ের ওয়্যার উন্ড রেজিস্ট্যান্স ইউজ করব। আর মেটালিক রেজিস্ট্যান্স কোথায় ইউজ হয়, যেখানে লো অ্যাম্পিয়ার মানে হাই পাওয়ারের ক্ষেত্রে মেটালিক রেজিস্ট্যান্স ইউজ করব, আর কার্বন রেজিস্ট্যান্স লো অ্যাম্পিয়ার রেটিংয়ের ক্ষেত্রে ইউজ করব। এগুলো মনে রাখতে হবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে ওয়্যার উন্ড রেজিস্ট্যান্স। কোশ্চেন নাম্বার 44 44 আসবো। 44 আছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাস নট হ্যাভ নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট নয়। তাহলে কারা নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট নয়, পিওর মেটাল যেটা আছে পেপার, এখানে অপশান আছে অ্যালুমিনিয়াম, পেপার, রাবার, মাইকা। অ্যালুমিনিয়াম বাদে পেপার, রাবার, মাইকা এগুলো সব কি ইনসুলেটার।
তাহলে মেটাল কারা আছে, মেটাল আছে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হয়, তাহলে এটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হবে না, তার জন্য এই আনসারটা হবে অ্যালুমিনিয়াম। ভ্যারিস্টার 45-এর ভ্যারিস্টার কিছুই নয়, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স সবসময় কী হয় নেক্সট কোশ্চেন 45 কি আছে, ভ্যারিস্টার আর অপশান এতে ইনসুলেটার্স, বি নন লিনিয়ার রেজিস্টার্স, অপশান সিতে কার্বন রেজিস্টার্স, অপশান ডিতে রেজিস্টার্স উইথ জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট। ভ্যারিস্টারের ক্ষেত্রে কি হয়, ভ্যারিস্টার হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার। এর ক্ষেত্রে কি হয়, যদি আমরা ভোল্টেজ বাড়াই, ভোল্টেজ যদি আমরা ইনক্রিজ করি, রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যায়, মানে যদি এরকম কার্ভ হয় ভোল্টেজ আর রেজিস্ট্যান্স, ভোল্টেজ যদি আমরা ইনক্রিজ করি আর রেজিস্ট্যান্স ভ্যালু কমতে থাকে, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা নন লিনিয়ার হচ্ছে, LINEAR নন লিনিয়ার রেজিস্ট্যান্স। ভ্যারিস্টার হচ্ছে এক রকমের নন লিনিয়ার রেজিস্ট্যান্স। নন লিনিয়ার মানে, লিনিয়ার মানে কী হয়, ভোল্টেজ বাড়ালে রেজিস্ট্যান্স ভ্যালু বাড়বে, কিন্তু এর ক্ষেত্রে কী হচ্ছে, ভোল্টেজ বাড়ালে রেজিস্ট্যান্স ভ্যালু কমেছে, তাই এটা নন লিনিয়ার রেজিস্টার। তাহলে এর অপশান কী হবে, নন লিনিয়ার রেজিস্টার। কোশ্চেন নাম্বার 46 আছে, ইনসুলেটিং মেটেরিয়াল হ্যাভ দ্য ফাংশন অফ। ইনসুলেটিং মেটেরিয়াল কী কাজ করে, যদি এটা একটা কন্ডাক্টর হয়, এর বাইরে আমরা কি বড় বাইরে আমরা ইনসুলেটর লাগাই যাতে আমরা শক না খাই। তাহলে ইনসুলেটিং মেটেরিয়ালের কাজ কি, শককে প্রিভেন্ট করা। আর কি করে, তাহলে অপশানগুলো পড়িনি আমরা, কি আছে, প্রিভেন্টিং শর্ট সার্কিট বিটুইন কন্ডাক্টর ওয়্যার, তাহলে কন্ডাক্টর ওয়্যারের ক্ষেত্রে শর্ট সার্কিটকে প্রিভেন্ট করে, হ্যাঁ ইনসুলেটর শর্ট সার্কিট প্রিভেন্ট করবে। আর অপশান বিতে কি আছে, প্রিভেন্টিং দ্য ওপেন সার্কিট বিটুইন দ্য ভোল্টেজ সোর্স অ্যান্ড দ্য লোড। ওপেন সার্কিটকে কখনোই প্রিভেন্ট করবে না, ওপেন সার্কিটকে আর কি প্রিভেন্ট করবে, ওপেন সার্কিটকে কোনো অপশানটাই ভুল দেওয়া আছে। অপশান ডিতে কন্ডাক্টিং ভেরি লার্জ কারেন্ট, ইনসুলেটর কখনো ভেরি লার্জ কারেন্ট কন্ডাক্ট করতে পারে না। অপশান ডিতে আছে স্টোরিং ভেরি হাই কারেন্ট, ইনসুলেটর কখনো হাই কারেন্ট স্টোর করতে পারে না। তাহলে এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে প্রিভেন্ট করা, কি প্রিভেন্ট করা, শর্ট সার্কিট প্রিভেন্ট করা। ওপেন সার্কিট, শর্ট সার্কিট হলেই তো এর মধ্যে হাই কারেন্ট ফ্লো করবে, ওপেন সার্কিটে কোনো কারেন্টই ফ্লো করবে, তখন আর কি প্রিভেন্ট করবে। তা শর্ট সার্কিট হলে এর মধ্যে দিয়ে রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যাবে, রেজিস্ট্যান্সের ভ্যালু কমে গেলে তার মধ্যে দিয়ে হিউজ কারেন্ট ফ্লো করবে, তাকে কে প্রিভেন্ট করে, ইনসুলেটিং মেটেরিয়াল, তার জন্যই তো আমরা ইনসুলেটিং মেটেরিয়াল ইউজ করি। তাহলে কী হবে, এটা অপশান এর অ্যান্সারে প্রিভেন্টিং দ্য শর্ট সার্কিট বিটুইন দ্য কন্ডাক্টিং ওয়্যারস। কোশ্চেন নাম্বার 47 আসছি আমরা। তাহলে 47 কি হবে, 47 কোশ্চেন বলেছে, দ্য রেটিং অফ এ ফিউজ ওয়্যার ইজ অলওয়েজ এক্সপ্রেস। ফিউজ ওয়্যার মানে কি, ফিউজ ওয়্যার হচ্ছে ফিউজ ওয়্যার আর কিছুই না, ফিউজ ওয়্যার হচ্ছে এমন একটা মেটাল যেটাকে আমরা কোনো সার্কিটের ক্ষেত্রে সিরিজে কানেক্ট করি। এটা যদি কোনো ফিউজ মেটাল হয়, তাহলে এটাকে আমরা কোনো সার্কিটের ক্ষেত্রে সিরিজে ইনসার্ট করবো, আর এর মধ্য দিয়ে এর যা রেটিং, এই ফিউজের যা রেটিং, তার থেকে হাই অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো করলে, যদি রেটিং 10 অ্যাম্পিয়ার হয়, তাহলে এর মধ্যে যদি 10.1 অ্যাম্পিয়ারও কারেন্ট ফ্লো করে, তাহলে একে মেল্ট হয়ে যাবে। এটাই হচ্ছে ফিউজ ওয়্যার। আর ফিউজ ওয়্যার এর হয় লো মেল্টিং পয়েন্ট আর হাই কন্ডাক্টিভিটি। তাহলে ফিউজ ওয়্যারের হয় লো মেল্টিং পয়েন্ট আর হাই কন্ডাক্টিভিটি, আর এটা সবসময় কোনো সার্কিটের সঙ্গে সিরিজে কানেক্টেড করা থাকে। আর তাহলে কোনো সিরিজে করা থাকলে, তাহলে এর মধ্যে যদি কারেন্ট, অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে কারেন্টের ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে এই ফিউজ ওয়্যারটা মেল্ট করে যাচ্ছে, তাহলে একে ফিউজ ওয়্যার সবসময়, তাহলে আমরা এর
এক্সপ্রেস করব কীভাবে, অ্যাম্পিয়ার দিয়ে। অ্যাম্পিয়ার, তাহলে অ্যাম্পিয়ার বাড়া কমার উপর ডিপেন্ড করছে ফিউজ মেটালটা, তাহলে এর রেটিং অফ এ ফিউজার ইজ অলওয়েজ এক্সপ্রেস ইন অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন 48-এ দ্য মিনিমাম চার্জ অন আয়ন কখন তৈরি হয়, যদি এটা কোনো একটা পাত্র হয় আর এতে যদি H2SO দেওয়া হয়, তাহলে বা যদি কোনো পাত্র, এখানে আমার জল আছে H2, তাহলে H2 ভেঙে কী হবে H প্লাস আর OH মাইনাস। আয়ন তো এটাই, যখন কী হবে H থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে গেছে তার জন্য H প্লাস, আর OH ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করেছে তার OH মাইনাস। যখন মিনিমাম একটা ইলেকট্রনের বেরিয়ে যাওয়া বা একটা ইলেকট্রন এন্টার করবে তখন সেক্ষেত্রে হচ্ছে সেটা কি আয়নে পরিণত হবে। তাহলে মিনিমাম একটা ইলেকট্রনের জন্য, তাহলে মিনিমাম চার্জ অন অ্যান আয়ন ইজ ইকুয়াল টু দ্য চার্জ অন অ্যান ইলেকট্রন। শুধুমাত্র একটা ইলেকট্রনের জন্যই সবথেকে মিনিমাম চার্জ ক্রিয়েট হতে পারে। অপশন বি অ্যান্সার হবে ইকুয়াল টু দ্য চার্জ অফ অ্যান ইলেকট্রন। কোশ্চেন নাম্বার 49 আসছে। 49 বলছে ইন এ সিরিজ সার্কিট উইথ আনইকুয়াল রেজিস্ট্যান্স, একটা সিরিজ সার্কিট আছে আনইকুয়াল রেজিস্ট্যান্স মানে R1 আর R2 দুটো ডিফারেন্ট ভ্যালু, তাহলে কি হবে? অপশন এতে কি আছে, দ্য হাইয়েস্ট রেজিস্ট্যান্স হ্যাজ দ্য মোস্ট অফ দ্য কারেন্ট থ্রু ইট। যদি এখানে একটা ভোল্টেজ সোর্স লাগাই, যদি 12 ভোল্ট সাপ্লাই দিই, আর এখানে 6 ওহমের রেজিস্ট্যান্স আছে আর এখানে 3 ওহমের রেজিস্ট্যান্স আছে, তাহলে এর মধ্যে সিরিজে যেহেতু আছে তাহলে সিরিজে কারেন্ট সেম হবে, তাই না? তাহলে কারেন্ট যদি সেম হয় তাহলে এখানে কারেন্ট কত ফ্লো করবে, 12/9, 1.33 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। 1.33 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে সিরিজের মধ্যে দিয়ে। এই রেজিস্ট্যান্সের মধ্যে 1.33 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, আর এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 1.33 অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো করবে। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, 6 × 1.33, R1 রেজিস্ট্যান্স এক করছে, R2 ভোল্টেজ ড্রপ, তাহলে V1 ইকুয়ালস টু, আর V2 ইকুয়ালস টু কী হবে 3 × 1.33। তাহলে অবভিয়াসলি এটা দেখেই বুঝতে পারছি যে V1 এ ভোল্টেজ ড্রপ বেশি হবে আর V2-তে ভোল্টেজ ড্রপ কম হবে। তাহলে অপশন এতে বলছে হাইয়েস্ট ভোল্টেজ ড্রপ হ্যাজ দ্য মোস্ট অফ দ্য কারেন্ট, অপশন এতে বলছে হাইয়েস্ট রেজিস্ট্যান্স হ্যাজ দ্য মোস্ট অফ দ্য কারেন্ট থ্রু ইট। না, সেরকম কোনো ব্যাপার নয়, সিরিজের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি থাকুক কম থাকুক সেম কারেন্ট ফ্লো করবে। অপশন বিতে বলছে লোয়েস্ট রেজিস্ট্যান্স হ্যাজ দ্য হাইয়েস্ট ভোল্টেজ ড্রপ। লোয়েস্ট রেজিস্ট্যান্সে সবসময় যেহেতু কারেন্ট সেম, তাহলে লোয়েস্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপও আমার কম হবে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে যার রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি সেখানে ভোল্টেজ ড্রপ সবসময় বেশি হবে, তাহলে অপশন বিটা হচ্ছে না। অপশন সিতে বলেছে দ্য লোয়েস্ট রেজিস্ট্যান্স হ্যাজ দ্য হাইয়েস্ট কারেন্ট। লোয়েস্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হাইয়েস্ট কারেন্ট বলা যাবে না, এটা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সিরিজ সার্কিটের ক্ষেত্রে সবসময় আমরা কী জানি, সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সবসময় সেম হয়, তাহলে এটাও বলতে পারি না যে লোয়েস্ট রেজিস্ট্যান্স হ্যাজ দ্য হাইয়েস্ট কারেন্ট। অপশন ডিতে কী বলছে, দ্য হাইয়েস্ট রেজিস্ট্যান্স হ্যাজ দ্য হাইয়েস্ট ভোল্টেজ ড্রপ। হ্যাঁ, আমি বলতে পারি, এখান থেকে দেখা যাচ্ছে যে যার রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি সেখানে ভোল্টেজ ড্রপ বেশি হচ্ছে, কারণ কারেন্ট সেম, রেজিস্ট্যান্স বেশি হলে ভোল্টেজ ড্রপ বেশি হবে। বুঝতে পারা যাচ্ছে মোটামুটি। তাহলে 49-এর অ্যান্সার হবে ডি, দ্য হাইয়েস্ট রেজিস্ট্যান্স হ্যাজ দ্য হাইয়েস্ট ভোল্টেজ ড্রপ। কোশ্চেন নাম্বার 50-তে আসি। কোশ্চেন নাম্বার 50-তে বলছে দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব ইজ মেড অফ। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? আমরা সবাই জানি ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়, টাংস্টেন দিয়ে তৈরি হয়। টাংস্টেন কী হয়, হাই মেল্টিং পয়েন্ট আর হাই রেজিস্ট্যান্স, ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখতে হবে। তাহলে কি হচ্ছে, দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব ইজ মেড অফ টাংস্টেন।